আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ কতগুলো খবর আছে কম্পাইল করে আপনাদের আমি বলবো। আগে হেডলাইন্স গুলো বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এক হচ্ছে ওয়াকারের হুমকিতে উপদেষ্টাদের শপথ, মানে যে সমস্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেটা হলো না। দুই হচ্ছে ওয়াশিংটন ডিসির যে পরামর্শ সার্জিও গোর দিয়েছিলেন, সেই পরামর্শ উপেক্ষা করলেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কেন আমি পদত্যাগ করব। অনেকেই আমার পদত্যাগ চাইছেন, কেন আমি পদত্যাগ করব। আজ দুপুরে একটা বৈঠক ছিল, মানে এই শপথ গ্রহণ টোন এই সমস্ত অন্যান্য সব বিষয় নিয়ে যেগুলো আমাদের সার্জিও গোর বলেছেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য বৈঠক ছিল। সেটা অসমাপ্ত রয়ে যায় এবং সন্ধেবেলায় আবার বৈঠকটি বসবে। ত্রিপুরার সীমান্তে জঙ্গি চালানকারীদের গুলিতে বিনয় কুমার রায় ৩৫, বিনয় কুমার ৩৫, তিনি মারা গিয়েছেন। সেই নিয়ে ত্রিপুরা একেবারে জ্বলছে। তারপর আমি মোদিজির কথায় আসব। মোদিজি কি করছেন, কি বলছেন, মোদিজির কথায় আসব এই টোটাল ব্যাপার নিয়ে। তা প্রথম হলো গিয়ে ওয়াকার উজ্জামান। আমি ধরুন দুদিন আগে আমি যে একটা খবর করেছিলাম যে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন। পরের দুদিন বাদে গতকালকে থেকে দেখলাম, হ্যাঁ, আপনাদের মিডিয়াও সমস্ত বলতে শুরু করেছে যে হ্যাঁ, পদত্যাগ করেছেন উনি। কিন্তু সেটা পদত্যাগপত্রটা ছিল ওয়াকার এর কাছে, ইউনূসের কাছে। ইউনূস সেটা প্রকাশ করেননি। এখন খলিলুর রহমানের কথাই বলেছিলাম, খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার ব্যাপারে উনি যখন একেবারে স্থির করে ফেলেন, তখন ওয়াকারুজ্জামান জানতে পেরে ওয়াকারুজ্জামান একদম তীব্র ধমক দেন। এমনি ওয়াকারুজ্জামান এক হচ্ছে এই খলিলুর রহমানকে দেখতে পারেন না। আপনাদের মনে আছে ওনার ওই এতে ঢোকা, ওনাদের ক্যান্টনমেন্টে ঢোকা ওনার নিষেধ করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। তারপর গতকালকে যখন এই সার্জিও গোরের ব্যাপারটা, যখন ওই আমাদের সেনাপ্রধানের ব্যাপারটা, আলোচনার ব্যাপারটা যখন ইউনূসকে জানাতে চান উনি যমুনাতে গিয়ে, উনি বলেছেন না 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 না, আপনাকে আসতে হবে না, আপনি আমায় টেলিফোনেই বলে দেন। ফলে ওয়াকারুজ্জামানের সেখানেও একটা রাগ ছিল। সেই দুটো রাগ মিলিয়ে আজকে একসঙ্গে ছেড়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান। যদি বলেছেন, যদি এই শপথ গ্রহণে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যদি এই খলিলুর রহমান যদি পদ আপনি দেন, তাহলে পরে আমি দেশ অচল করে দেবো। পরিষ্কার হুমকি দিয়ে বলেছেন, দেশ আমি অচল করে দেবো। অর্থাৎ উনি মাঠ থেকে সেনাবাহিনীকে পুরো তুলে নেবেন, এবার দেশ সামলা। ব্যাপারটা এইরকম জায়গায় পৌঁছেছে। তো ওয়াকারুজ্জামানের এই হুমকি দেওয়ার পর এখন শপথ গ্রহণ, ওই জন্য বৈঠকটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। আপাতত কোনো শপথ গ্রহণ অনুষ্ঠান আপনাদের হচ্ছে না, কারণ বিভিন্ন জায়গা থেকে এই ২৬ অক্টোবরের যে নামের যে ছেলেটা, সে পদত্যাগ করেছে আলাদা দৌড়ে বলে। মাহফুজ পদত্যাগ করেছে। তারপর তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তো মৌলবাদীরা চাইছিল, তিনি পদত্যাগ করে দিয়েছেন। সে পদত্যাগ পত্রটা জমা ছিল। ফলে ৩টে জায়গায় এখন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে না। দুই হচ্ছে ওয়াশিংটন ডিসির যে পরামর্শ সার্জিও গোরের, যে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। গতকালকের ভিডিও তাই বলেছিলাম। আপনাদের কাগজেও, একটি কাগজে ফিনান্সিয়াল এক্সপ্রেস বোধহয় বা ফিনান্সিয়াল টাইমস এরকম একটা কিছু নাম আছে আপনাদের একটা কাগজে, সেখানেও এই খবরটা বেরিয়েছে। তো ওয়াকার আমাদের মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, এইখানে কিছু উপদেষ্টা রয়েছে, তারা এই সমস্ত উস্কানি দেন, তারা হচ্ছেন উস্কানিদাতা, আসল উস্কানিদাতা তারা। ফলে তারা যখন উস্কানি দিচ্ছেন, তার দায় আমি কেন নেব? আমাকে কেন পদত্যাগ করতে হবে? আমি তো ঠিক মতো সরকার চালাচ্ছি, দেশে কোনো গন্ডগোল নেই, সব শান্তি মতো চলছে। একেবারে শান্তির শ্মশানে বানিয়ে দিয়েছেন উনি। তা উনি তো বলবেনই যে এ করছে, খুব ভালো ভালো চলছে।
এখন ত্রিপুরার সীমান্তে এখন গতকালকে না পরশুদিনকে চোরাচালান করতে যাচ্ছিল। চোরাচালান করতে গিয়ে একেবারে মুখোমুখি পড়ে যায় বিএসএফ এর এই কতগুলো সন্ত্রাসবাদী চোরাচালানকারী। তারা গুলি চালাতে শুরু করে, পাল্টা বিএসএফ গুলি চালায়। বিএসএফ এর গুলিতে ওখানে কজন মারা গেছে তো জানি না, কিন্তু আমাদের এখানে একজন জওয়ানের বুকে গুলি লাগে, তিনি সেখানেই লুটিয়ে পড়েন। বিনয় কুমার বয়স 35, এবং তারপর তিনি মারা যান। এই বিএসএফ জওয়ান যখনই মারা যান তখনই একেবারে হইচই পড়ে যায় পুরো ত্রিপুরা জুড়ে, যে ওরা আমাদের জমিতে না ঢুকতে পেরে সীমান্ত দিয়ে গুলি চালাচ্ছে, তারপরেও ভারতবর্ষ কেন চুপ করে আছে। সেই নিয়ে মশাল মিছিল টিছিল সমস্ত কিছু হচ্ছে, এবং কলকাতা এবং দিল্লিতে যত বিরোধী দল রয়েছে সব একদম রাস্তায় নেমে পড়েছে, যে এই একটা সমস্যা যেটা হয়েছে তার একদম অবিলম্বে নিরসন চাই। নিরসন চাইলেই তো আর হবে না। নিরসন করবে কে? নিরসন করবেন প্রধানমন্ত্রী মোদিজি। আমাদের এখানে একটা গান আছে, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন শয়ন মুদ্রায় রয়েছেন। তিনি এখন মানে কোনো কথাবার্তা, তিনি মৌনতা নিয়েছেন, তিনি কোনো কথাবার্তা বলবেন না। এখন বিরোধীরা বলছে আরো চাল ডাল তেল নুন আরো পাঠিয়ে দিন, আরো পারলে কিছু তেলও দিয়ে দিন, মানে পেট্রোল ডিজেলও কিছু দিয়ে দিন। তুষ্টিকরণের রাজনীতি দিয়ে যদি আপনি মনে করেন বাংলাদেশকে আপনি শান্ত করবেন, তাহলে আপনার সে আশায় জল ঢালা হবে। এটা আপনি করবেন না। আজকে বিনয় কুমার মারা গিয়েছেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এখানে একটা শোক বার্তা পাঠান, না 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 না, এই ভুল করবেন না, এই ভুল করবেন না প্রধানমন্ত্রীজি, তাতে কিন্তু হিতে বিপরীত হবে এবং আগুনে ঘি পড়বে। ফলে শোক বার্তা পাঠাবেন না। আসলে ব্যাপার হয়েছে, আপনি চান যে আরো একটা পুলওয়ামা হোক, আরো একটা হোক, আমাদের পেহেলগাঁও হোক, 40-42টা লাশ পড়ুক, 26টা আপনার তীর্থযাত্রী ভ্রমণ পিপাসু লোকেদের লাশ পড়ুক, তবে না ওই আপনি কফিনে গিয়ে তেরঙ্গা দিয়ে স্যালুট বেড়ে তারপর একটা হুঙ্কার মারবেন, চুন চুন কে মারুঙ্গা, আপ খিচ মেরি ফটো, তবে আপনার শান্তি হবে। তার আগে আপনি কিছুই করবেন না। আপনি স্থির করে নিয়েছেন। ফলে যদি আপনি এখন শোক বার্তা পাঠাতে চান, তাই আমি বললাম যে সেটা আগুনে ঘি পড়বে। সুতরাং আপনি শয়ন মুদ্রায় যখন আছেন, শয়ন মুদ্রাতেই আপনি থাকুন। আমাদের এখানে ঢুকে তারা এখানে ক্রমশ, তারা তো কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়, তা কচু গাছ কাটতে কাটতে তারা ডাকাত হোক, আপনি শয়ন মুদ্রায় থাকুন। যখন দেখবেন অর্ধেক ভারতবর্ষ যখন হয়ে গেছে, অশান্ত হয়ে গিয়েছে, চারদিকে আগুন জ্বলছে, বাংলাদেশের একেবারে পরবর্তী একটা বাংলাদেশ সেখানে এখন ভারতবর্ষ তৈরি হবে, তখন আপনি শয়ন মুদ্রা থেকে উঠে তখন বলবেন মারো, আপ টাইম হুয়া হ্যায়, আপ মারো। ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন আপনি তুষ্টিকরণের রাজনীতি করে আপনি হিন্দুদের রক্ষা করবেন, আপনি বিন্দুমাত্র করতে পারবেন না। তার থেকে যেটা আপনি প্ল্যান করেছেন, যে 10-12টা অঞ্চল সীমান্তে আপনি মানবিক করিডোর করে হিন্দুগুলোকে আপনি এপারে নিয়ে আসার ব্যবস্থা করা, সেইটা করার চেষ্টা করুন। ওয়াকারুজ্জামানকে দিয়ে চাপ দিয়ে, আন্তর্জাতিক প্রেশার দিয়ে, তাহলে যদি এটা কাজ হয়। না হলে পরে আপনার এই শয়ন মুদ্রায় থেকে আপনার মানে কর্ণঘোর যদি কিছু না পৌঁছায়, তাহলে পরে ভারতবর্ষ অশান্ত হবে এবং বাংলাদেশ আরো জ্বলবে, এবং তার ফল ভোগ করতে হবে আমাদের। আপনি ভোটের রাজনীতি করুন, তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি, আপনি যদি এইভাবেই চলতে থাকেন, তাহলে 2029-এ বিজেপি সংঘ পরিবার মুখ পরিবর্তন করবে। আমি বাধ্য হয়ে আজকে এই কথাটা বললাম। আপনি লিখে রেখে দিন, সংঘ পরিবার আপনার পাশে থাকবে না। কারণ মোহন ভাগবত যা বলে গিয়েছেন সেটা হচ্ছে কঠোর বার্তা বলে গিয়েছেন,
পৌঁছে দিয়েছেন। আপনার কূটনীতি, আপনার রাজনীতি সমস্ত ওই সন্ন্যাসের সময় চললো ছোলা, তুললো থোলা, ঝোলা, আর চললো ভোলার মতো সত্যিকারের একদিন প্রমাণিত হয়ে যাবে আপনার আচরণ দেখে মনে হচ্ছে। আগামীকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সারা বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়েই আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানাজন নানা কথা বলছে। আজকে আমি আমার আরো নতুন কিছু অবজারভেশন আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আরো কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে গত দুদিনে, সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আপনারা জানেন গত সোমবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। সার্জিও গার শুধুমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। স্বভাবতই সে কারণে বাংলাদেশ তার কর্মক্ষেত্রের মধ্যে পড়ে। সার্জিও গার কি নিয়ে ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে, এটি নিয়ে আমরা কিছু কিছু বিষয় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি, কিন্তু সব ইনফরমেশন বোধ হয় আমরা পাইনি। যেমন একটা কথা আমরা শুনছি যে তিনি বলেছিলেন ডক্টর ইউনূসকে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন করতে, সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে। এবং যখনই এটি সার্জিও গারি যে বললেন সেটি নয়, এটি ভারত একাধিকবার বলেছেন এবং ভারতকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একবার তিনি বলেছেন ভারত প্রতিবেশী দেশ হিসেবে বলার কে, বা তারা কেন বলবে বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে। কিন্তু কেবলমাত্র ভারত না, এই যে কদিন আগে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল এসেছিলেন কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের, তিনিও কিন্তু বলে গেছেন বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে, এবং তিনি এও বলেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে কমনওয়েলথভুক্ত দেশগুলো এই নির্বাচনে সহযোগিতা করবে কিনা সেটা তারা বিবেচনা করে দেখবে। আমাদের অস্ট্রেলিয়া থেকেও কিন্তু অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে বলেছে। এবং আমরা গত 30শে সেপ্টেম্বর আমরা কয়েকজন অস্ট্রেলিয়ার একজন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেখানে বাংলাদেশের ডক্টর ইউনূস রেজিমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সেই মন্ত্রী আমাদের কাছে একদম লিখিতভাবে দিয়েছেন, সেই চিঠি আমার কাছে আছে। কনফিডেন্সিয়ালিটির জন্য আমি সেই চিঠিটা আপনাদের দেখাতে পারছি না। সেই চিঠিতে অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সেই মন্ত্রী ক্লিয়ারলি লিখেছেন যে তারা বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন চান। সুতরাং এই যে তৌহিদ হোসেন যখন বলেন যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারত কেন কথা বলে, তিনি আসলে পুরো সত্যটা বলেন না। যে কেবল ভারত নয়, সারা পৃথিবী বলতে গেলে দুই একটা দেশ, হয়তো তুরস্ক বা পাকিস্তানের মতো এরকম দুই একটা অনুল্লেখ্য দেশ ছাড়া সবাই চাচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক। সার্জিও গার সে কথাটাই বলেছেন। সার্জিও গার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে গত সম্ভবত 17 এবং 18ই ডিসেম্বর চীনের দুটো টিম বাংলাদেশে ঘুরে গেছেন, একটা ডিফেন্স টিম, একটা ট্রেড টিম। সম্ভবত আমেরিকা এই ইউনূসের চীনের সাথে অতিরিক্ত মাখামাখিটা পছন্দ করছে না, এবং স্পেসিফিক্যালি এই দুটো টিমের বাংলাদেশ ভিজিট নিয়ে সার্জিও গার ডক্টর ইউনূসকে প্রশ্ন তুলেছেন। ডক্টর ইউনূস বলেছেন এগুলো পূর্ব নির্ধারিত ভিজিট ছিল, তিনি ঠেকাতে পারেননি। কিন্তু আমেরিকা এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করেনি, কারণ ইউনূস যে চায়নাকে নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে গিয়েছে এবং পাকিস্তানকে নিয়ে খেলছে, এই বিষয়গুলো তো খুব ওপেন সিক্রেট। এছাড়াও এই যে সম্প্রতি উসমান গনির যে জানাজা সেইখানে, এবং তার মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে সেখানে দুজন চিহ্নিত জঙ্গিকে দেখা গেছে, একজন হলো জসিমউদ্দিন রহমানিয়া আর একজন আতাউর রহমান বিক্রমপুরী। এই দুইজন জঙ্গির উপস্থিতি নিয়েও ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছে। এবং আজকে আপনারা খেয়াল করেছেন যে মঙ্গলবার দিবাগত রাতে আতাউর রহমান বিক্রমপুরী নরসিংদী থেকে গ্রেপ্তার হয়েছেন, এবং আমি অবাক হব না যদি জসিমউদ্দিন রহমানিয়াও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যান। এই যে গ্রেপ্তারটা হয়েছে, তারা এতদিন প্রকাশ্যে বুক চিতিয়ে হেঁটেছে, কিন্তু হঠাৎ কেন গ্রেপ্তার হলো? এই গ্রেপ্তারের কারণ হলো এই সার্জিও গারের ফোন। এবং কেবল সার্জিও গার নয়, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 4জন মার্কিন কংগ্রেসম্যানও বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য চিঠি লিখেছেন, এবং এই চিঠিটি তারা সাধারণত যারা চিঠি লেখে যে মার্কিন প্রশাসনের কাছে বা মার্কিন রাষ্ট্রপতির কাছে, কিন্তু এই চিঠিটি সরাসরি তারা ডক্টর ইউনূসকে লিখেছেন। এবং সার্জিও গার বলেন বা এই 4জন কংগ্রেসম্যান বলেন, সবার একটাই সুর যে দল হিসেবে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ
যে অপরাধ করেছে সেটি এখন পর্যন্ত প্রমাণিত না। সুতরাং আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দেওয়া হবে না? এবং যতবারই এই কথা বলা হয়, ইউনূস একটাই কথা বলেন যে টেকনিক্যাল প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। কি সেই টেকনিক্যাল কারণ সেটি আর ডক্টর ইউনূস খোলাসা করে বলেন না, কিন্তু আমরা সবাই জানি যে আওয়ামী লীগকে যদি আজকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনে আওয়ামী লীগকে যদি পার্টিসিপেট করতে দেওয়া হয়, প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে এটা আমাদের চাইতে ডক্টর ইউনূস স্বয়ং ভালো জানেন। এই ভীতি থেকে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না। এই যে মানে বিশ্বব্যাপী চাপের মুখে ডক্টর ইউনূস কিন্তু বারবার তার উপদেষ্টাদের নিয়ে বসছেন। আজকেও 2 বার বিভিন্ন উপদেষ্টার সাথে তিনি মিটিং করেছেন যে এই অবস্থায় আসলে কি করা যায়। খুব দ্রুত সময় পেরিয়ে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রস্তুতি, যে প্রক্রিয়া, সেটিও এগিয়ে যাচ্ছে। ঠিক সুতরাং এই প্রতিটা দিন খুব গুরুত্বপূর্ণ এবং এখন আপনারা অনেক রকমের ন্যারেটিভ শুনবেন, অনেক রকমের গুজব শুনবেন, গুঞ্জন শুনবেন। এই গুজব শুনে অনেকে হয়তো একটু হতাশ হয়ে পড়বেন, কিন্তু এখন আসলে হতাশ হওয়ার সময় নয়, এখন ধৈর্য ধরে অবজার্ভ করার সময়। যাই হোক, শুরু যেটা করেছিলাম যে আগামীকাল তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, তার প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তাকে অভ্যর্থনা জানানো হবে 300 ফিটে এবং সেখানে আশা করা হচ্ছে যে প্রায় 50 লাখ লোক সারা দেশ থেকে আনা হবে তারেক রহমানের এই রিসেপশনে। তারেক রহমান ফিরছেন এটা মোটামুটি নিশ্চিত, এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। আমিও বলেছি যে যেদিন মা অসুস্থ হলো তিনি বললেন তিনি আসতে পারবেন না, দেয়ার আর সার্টেন কন্ডিশনস। তারপরে হঠাৎ আবার কি হলো যে তিনি 3 সপ্তাহের মধ্যে সেই ডিসিশনটা চেঞ্জ করলেন। কোথাও না কোথাও কিছু না কিছু ক্লিয়ারেন্স তিনি পেয়েছেন, যে কারণে আসছেন। তিনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে তিনি যখন পূর্বাঞ্চলে যাবেন, তখন 18 বছর আগে বা 17 বছর আগে ছেড়ে যাওয়া বাংলাদেশ আর কাল তিনি যে ঢাকাটা দেখবেন সেই ঢাকার সাথে তিনি কোনো মিল খুঁজে পাবেন না। এই ঢাকা অনেকখানি বদলে গেছে। যে পূর্বাঞ্চলে তিনি সমাবেশটি করবেন, সেই পূর্বাঞ্চলের 300 ফিট রাস্তাটাও তখন এক্সিস্ট করতো না, তিনি যখন চলে গেছেন। এই বদলে যাওয়া ঢাকা, এই যে পূর্বাঞ্চলের 300 ফিট, এই সবই কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার অবদান। শুধু যে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে তাই নয়, গত 17 মাসে শেখ হাসিনার আমলের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনটা হয়েছে, বাংলাদেশের রাজপথে এখন জঙ্গি সংগঠন ISIS এর পতাকা ওড়ে, বাংলাদেশে জঙ্গিরা এখন প্রকাশ্যে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়, বাংলাদেশে যখন তখন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, যখন তখন তাকে জবাই করা হয়, ধর্ষণ করা হয়, নির্যাতন করা হয়, সেই বাংলাদেশের যে রাজনৈতিক আবহে তিনি পদার্পণ করবেন এবং গত 17 মাসে তার নিজের দল বিএনপি যে পরিমাণ অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়নে অংশগ্রহণ করেছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি কতটা দিতে পারবেন সাফল্যের সাথে, সেই প্রশ্নটি কিন্তু আমি তার প্রত্যাবর্তনের আগে আপনাদের সামনে রেখে গেলাম। তারেক রহমান যে বাংলাদেশে ফিরবে, যে রাজনীতিতে ফিরবে, সেটি খুব সহজ সরল কোনো সমীকরণ নয়। এমনকি তিনি কোনো সহজ সরল সমীকরণের অংশ হিসেবেও বাংলাদেশে ফিরছেন না। তার সামনে বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ, তার সামনে ডেফিনেটলি নিরাপত্তার চ্যালেঞ্জ। যদিও তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার দেখলাম তিনি বলছেন যে তারা সরকারের কাছে SSF চাননি, ঝুঁকির চাইতে তাদের প্রস্তুতি নাকি অনেক বেশি। ফেয়ার এনাফ, শুনে ভালো লাগলো, কারণ রাজনৈতিক এই ঝুঁকি এগুলো আসলেই আমরা কেউ চাই না। তারপরেও নিজের রাজনৈতিক দলের অবস্থা, যেটি অবশ্যই প্রচণ্ড সমালোচিত হচ্ছে এই মুহূর্তে এবং মাজুল, বাংলাদেশে জঙ্গিদের যে অবাধ বিচরণ এবং তিনি যে রাজনৈতিক ধারার নেতৃত্ব দেন, বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ রাজনৈতিক ধারাটার যে নেতৃত্ব দেন, সেটি কখনো ভারত বিরোধী, কখনো মুক্তিযুদ্ধ বিরোধী, এই একটা জগা খিচুড়ি রাজনীতির নেতৃত্ব দেন, সেটি তিনি কিভাবে সামাল দেবেন, এত বছর পর দেশে ফিরে তিনি পারবেন কিনা, সেই প্রশ্নগুলো দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করেন, অনেক কিছুই ঘটবে এমন প্রত্যাশাটাই করছি। বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতা উস্কে দিচ্ছে কেন? গত 1.5 বছর যাবত আমার মনে প্রশ্ন জাগছে, আপনাদের মনেও প্রশ্ন জাগা উচিত। এবং প্রশ্নটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি যে বাংলাদেশ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের একটা সরকার, বৈধ হোক অবৈধ হোক, এই মুহূর্তে একটা সরকার আছে।
আপনারা খেয়াল করে দেখবেন গত 1.5 বছরের ঘটনা প্রবাহ যদি খেয়াল করেন, ভারত বিরোধিতা প্রথম উস্কিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন এসে যায় যে ডক্টর ইউনূস কেন উস্কে দিচ্ছে? আপনাদের মনে আছে নিশ্চয়ই, ডক্টর ইউনূস যখন শপথ নিলেন, ঠিক শপথ নেবার আগেই তিনি প্যারিস থেকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারেই তিনি বলেছিলেন যে বাংলাদেশ যদি অস্থির হয় তাহলে পশ্চিমবঙ্গ 7 সিস্টার্স কেউ রক্ষা পাবে না। কিন্তু তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশ যদি অস্থির হয় তাহলে তিনি পশ্চিমবঙ্গকে অস্থির করবেন, 7 সিস্টার্সকে অস্থির করবেন। এর পরের ঘটনা প্রবাহগুলো আপনারা দেখুন যে স্বয়ং সরকারের পক্ষ থেকেই, সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময়, সরকারের যিনি বিদেশ উপদেষ্টা তিনিও পর্যন্ত বিভিন্ন সময় এবং সাম্প্রতিক সময়েও তিনিও উস্কে দিয়েছেন ভারত বিরোধিতা। তিনি তো ভারতে ছিলেন, ভারতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তার তো অগাধ জ্ঞান থাকার কথা, ভূ রাজনৈতিক জ্ঞান। আমার বড্ড প্রশ্ন জাগে যে কেন তারা এই কাজগুলো কেন করছেন। আমার প্রশ্ন জাগে আরো, আসলে ক্ষমতায় কে? এই যে মুখগুলোকে আমরা সামনে দেখছি, আসলে কি তারা ক্ষমতায়? নেপথ্যে কলকাঠি নাড়ছে যেভাবে বলা হচ্ছে, তারাই কি ওই তাদের কথাই কি যারা দায়িত্বে আমরা যাদেরকে দেখছি তারা কি মুখ দিয়ে প্রকাশ করছেন? এমনটা কি? না প্রকাশ করলে কি তারা ক্ষমতায় থাকতে পারবেন না? এমনটা কি? এমনটাই যে তাতে কোনো সন্দেহ নেই। এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি, সোজা কথা যদি বলি যে জঙ্গি গোষ্ঠী, তাদের কথাই বলছেন সরকারে যারা দায়িত্বে আছেন তারা, অর্থাৎ জঙ্গিদের পৃষ্ঠপোষকতায় এই সরকার বাংলাদেশ দখল করে নিয়েছে। এটা বারবার বলছি, আবারও বলছি। তারা যদি এইভাবে কথা না বলেন তাহলে কি তাদের পরিণতিও প্রথম আলোর মতো হতে পারে, ডেইলি স্টারের মতো হতে পারে, সায়ানটের মতো হতে পারে, উদীচির মতো হতে পারে? এমনটা কি? এমন আশঙ্কা থেকেই কি তারা ভারত বিরোধিতা উস্কে দেন? আমার অবস্থা দৃষ্টিতে এমনটাই মনে হয়। কারণ যদি তারা ভারত বিরোধিতা না করেন, ভারতের পক্ষে ভালো ভালো কথাবার্তা বলেন বা জনগণকে আশ্বস্ত করবার চেষ্টা করেন, তাহলে ওই যে সীমিত যে উগ্রপন্থী গোষ্ঠীটি, তারা কি যমুনা অভিমুখে মার্চ করবে? এমনটা কি? এই ভয়ে ভীত হয়ে কি তারা রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতার চর্চা করছেন? আমার কাছে তেমনটাই মনে হয়। দেখুন, গত 10 দিনের মধ্যে ভারতীয় হাই কমিশনারকে 2 বার ডাকা হলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আবার গত 1 সপ্তাহের মধ্যে ভারতও বাংলাদেশি হাই কমিশনারকে 2 বার ডাকলেন। যাই হোক, এইভাবে ডাকাডাকি চলছে, সম্পর্কের অবনতি হচ্ছে। ভারতের জনগণও একদম সংক্ষুব্ধ, বাংলাদেশের কোনো কিছু এখন শুনতেই পারেন না, এমন একটা অবস্থা হয়ে গেছে জনগণের মধ্যে। তো সবকিছু মিলে ভারত বাংলাদেশ সম্পর্কটা চরম খারাপ এবং বিশ্বও বলা যায় এই সম্পর্কটাতে অস্বস্তিতে আছে। এখন পর্যন্ত কেউ প্রকাশ্য মতামত ব্যক্ত করেছে খুব কম। জাপানের রাষ্ট্রদূত 1 বছর আগে 24 সালের ডিসেম্বরের দিকে এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন যে সম্পর্কটা স্বাভাবিক হওয়া উচিত। আর রাশিয়ান রাষ্ট্রদূত 2 দিন আগে একদম সাংবাদিক সম্মেলন করে অন্যান্য বিষয়ের সাথে ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক হওয়া উচিত এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা রাশিয়ান রাষ্ট্রদূত দৃঢ়তার সাথে স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে ম্যাক্সিমামই চাইছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা ভালো হোক, এখনো প্রকাশ্যে না এলেও। আবার দেখুন যে এই যে চরমপন্থী অস্বস্তিকর একটা গোষ্ঠী বাংলাদেশের শাসন ক্ষমতা রয়ে গেছে নেপথ্যে। আবার পাকিস্তানের কর্মকাণ্ড আপনারা খেয়াল করুন। পাকিস্তান সারা জীবন ভারত বিরোধী একটা শক্তি। গত 1.5 বছরে পাকিস্তানে বাংলাদেশের আগমন, বাংলাদেশি দায়িত্বশীলদের পাকিস্তানে যাওয়া আসা, সবকিছু মিলে পাকিস্তান এবং পাকিস্তান কি বাংলাদেশকে কি মনে করছে? কদিন আগে শাহবাজ শরীফ বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তার অসুস্থতায় একটা বার্তা দিয়েছিলেন। সেই বার্তায় তিনি লিখেছিলেন ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ, ফ্রাটার্নাল। বিশ্বের সব দেশকে বলে সাধারণত ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বলা হয়, কিন্তু শাহবাজ শরীফ বললেন ভ্রাতৃপ্রতিম দেশ। আবার গতকালকে শাহবাজ শরীফের রাজনৈতিক দল মুসলিম লীগের এক নেতা হুঙ্কার দিয়ে বলেছেন
বাংলাদেশের দিকে কুনজর দিলে পাকিস্তানি মিসাইল তৈরি, এগুলো কি? এইসব কথাবার্তা কেন? পাকিস্তানি দহরম কেন? আরো নানা প্রশ্ন আসে। এখানকার চরমপন্থী গোষ্ঠী একই সাথে পাকিস্তানের ইন্ধনে, পাকিস্তানের প্রেসক্রিপশনে এবং পাকিস্তানের বক্তব্যই কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন দেন? না হলে কি ক্ষমতায় থাকতে পারবেন না? এছাড়া আমার আরো নানা রকম দানা বাঁধে সন্দেহ হয়। পাকিস্তানের সঙ্গে কি নন ডিসক্লোজার সামরিক চুক্তি হয়ে গেছে নাকি? না হলে পাকিস্তানের ক্ষমতাসীন দলের এক যুব নেতা এমন কথা বলছেন কেন যে বাংলাদেশের দিকে কুনজর দিলে মিসাইল তৈরি? পাকিস্তান তো বাংলাদেশের শত্রু রাষ্ট্র। সেই শত্রু রাষ্ট্র আর এক শত্রু রাষ্ট্র, তারা তো বাংলাদেশকে কখনো মিত্র মনে করে না, তারা শত্রুই মনে করে। আজকে হয়তো ক্ষমতাসীন যারা আছেন তারা হয়তো মনে করছেন যে তাদের মিত্র পাকিস্তানের সাথে মহরম করছেন, কিন্তু পাকিস্তান বাংলাদেশকে কখনোই মনে করে না যে তাদের মিত্র রাষ্ট্র। 1971 সালের পূর্ব থেকে আমাদের প্রতি বৈষম্য, অনাচার, অত্যাচারের কারণেই তো আমরা দেশটা স্বাধীন হয়েছিলাম। এরপরেও যদি কেউ মনে করেন যে পাকিস্তান বাংলাদেশকে ভালো চোখে দেখে, না, প্রশ্নই আসে না। সেই জায়গায় বাংলাদেশের যাতে খারাপ হয় সেই কাজটাই তারা করবে খুব স্বাভাবিকভাবে। আমার সন্দেহ যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পাকিস্তানের সাথে কোনো নন ডিসক্লোজার চুক্তি করে ফেললো কিনা, সেই চুক্তির আলোকে ভারত বাংলাদেশ যদি কোনো একটা কিছু লেগে যায়, এই যে প্রতিনিয়ত উস্কানি তৈরি করা হচ্ছে, উস্কানের প্লটগুলো আপনারা দেখুন না কেন। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, নিজেরাই হত্যা করলো, হত্যা করে তার হত্যাকারীরা নাকি ভারতে পালিয়েছে। এই যে ভারতের সাথে সাম্প্রতিক উস্কানিটা তো এগুলো নিয়েই। তাহলে কি হচ্ছে? আমরা আসলে সত্যিকার অর্থে দ্বিধান্বিত সবকিছু মিলিয়ে যে সরকার কেন ভারত বিরোধিতা করছে, এই প্রশ্নটার উত্তর খুঁজতে চাই। আপনাদের কাছে যদি কোনো উত্তর জানা থাকে কমেন্ট অপশনে এসে দয়া করে কমেন্ট দেবেন, কারণ আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞান রাখেন নানা বিষয়ে। আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, আমিও একটু জানতে চাই, আপনাদের সঙ্গে জ্ঞান শেয়ার করতে চাই যে কেন রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতার চর্চা হচ্ছে বাংলাদেশে।